যে 2:35 হাদিকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে, কখন গুলিবিদ্ধ যায় না। উসমান হাদি একজন অত্যন্ত দেশপ্রেমিক, তেজদীপ্ত নতুন নওজোয়ান, যাকে নিয়ে আমরা গর্ব করতে পারি। তার জ্ঞান, বুদ্ধি, মেধা যে কোনো লেভেলে নেতৃত্ব দেওয়ার মতো একটা যোগ্যতম প্রার্থী, যোগ্যতম ব্যক্তি। আগামী দিনে বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার জন্য একটা অত্যন্ত পটেনশিয়াল, অত্যন্ত সম্ভাবনা একজন নেতা। কিন্তু আর সেই নেতার উপরে চ্যালেঞ্জ সৃষ্টি হলো কেন? অনেকগুলো বিষয় আজকে আমাদের পর্যালোচনা করতে হবে। আপাত দৃষ্টিতে সস্তা সেন্টিমেন্টে মির্জা আব্বাসকে দায়ী করা হয়েছে বা দায়ী করা হচ্ছে। তার মানে কি? খুব ইজি টার্গেট করা হয়েছে, খুব সহজ টার্গেট করা হয়েছে। হাদি মির্জা আব্বাসের বিরুদ্ধে নির্বাচন করতে যাচ্ছে, এর জন্য হাদিকে নির্বাচিত মির্জা আব্বাস গুলি করবে। এটা অতি সস্তা সেন্টিমেন্ট, অতি সস্তা। মির্জা আব্বাস তাকে গুলি করলে সে বাঁচবে না কোনো অবস্থাতে। মির্জা আব্বাস তার দায় দায়িত্ব এড়াতে পারবে না। এই সম্পূর্ণ দায় দায়িত্ব মির্জা আব্বাসের উপর বর্তাবে। আমি মির্জা আব্বাসকে আন্তরিক ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই যে উনি তাৎক্ষণিকভাবে জীবনের ঝুঁকি নিয়ে হলেও, উনি সবকিছুর ঝুঁকি নিয়ে হলেও হাদির পাশে দাঁড়ানোর জন্য মেডিকেল কলেজে ছুটে গেছেন। এটা ইতিবাচক ভাবে দেখতে হবে, এটাকে নেগেটিভ ওয়ে দেখেন না। আব্বাস তার নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য সে যে ঝুঁকিটা নিয়েছে, এটাকে আপনি উড়াইয়া দিবেন না। তারও জীবনটা তো যে ঝুঁকির মধ্যে ছিল, এটা তো উনি ওখানে যাওয়ার পরে বুঝতে পেরেছেন। সেনা সদস্যরা তাকে বাঁচাতে হয়েছে এবং তাকে বাঁচিয়ে হাসপাতালের ভিতরে নিয়ে গেছে। কাজেই মির্জা আব্বাস যে সিদ্ধান্ত নিয়েছে, যেটা গেছে, এটাকে আমি অভিনন্দন জানাই এবং এটাকে বিরোচিত মনে করি। এবং এইভাবে রাজনীতিরা বিরূপ প্রতিক্রিয়া, বিরূপ অবস্থাকে মোকাবেলা করতে হবে। তাহলে লিডারশিপ বলে একটা জিনিস এটা প্রমাণিত হবে। আমি এখানে উসমান হাদির মতো একটা জীবন হানি বা তার উপরে আঘাত, এটা কোনো অবস্থাতে মেনে নিতে পারি না। সেটা যেই গুলি করে থাকুক, যেখান থেকে গুলি করা হোক, এটার জন্য চরম ভাবে দায়ী আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, চরম ভাবে দায়ী আমাদের পুলিশ প্রশাসন, চরম ভাবে দায়ী দেশের গোয়েন্দা সংস্থা, চরম ভাবে দায়ী দেশের তাবৎ নিরাপত্তা ব্যবস্থা। আপনি দেখেন ডিসি রমনা বক্তব্যগুলো দেখেন, সে বলছেন সে শুনতে পেরেছেন, অথচ মেডিকেল কলেজ হাসপাতালে দারোগা সাহেব বলতেছেন যে গুলিবিদ্ধ, ওনাকে এসে ভর্তি করা হয়েছে। পুলিশের দারোগা সাহেব, সাব ইন্সপেক্টর যেখানে বলতেছেন যে হাদিকে গুলিবদ্ধ অবস্থায় বিজয়নগর থেকে গুলিবদ্ধ অবস্থায় নিয়ে এসে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে রমনার ডিসি বলতেছেন আমি শুনতে পাচ্ছি, আমি লোক পাঠাইছি জানার জন্য। এই হারাম কুর্তের ব্যাপারে ব্যবস্থা নেন। এদের ব্যর্থতার জন্য তো আজকে বাংলাদেশের অবস্থা। এরা কখনোই ব্যক্তিগত চাকর হয়ে যায়, চামচা হয়ে যায়, চামচ হয়ে যায়, আবার কখনো নির্বিকার হয়ে যায়, উদাসীন হয়ে যায়। কি ধরনের একটা উদাসীন কর্মকর্তা অফিসার হইলে পরে বলতে পারে আমি শুনেছি? তার কত বড় অডাসিটি দেখেন। রমনা থানা, রমনা এলাকার ডিসি কত বড় অডাসিটি দেখেন। আপনি আজকের কালের কণ্ঠ পত্রিকা দেখেন, কালের কণ্ঠ কি লিখেছে, কি বলেছে। কালের কণ্ঠে আজকে সে সাক্ষাৎকার দিয়েছে, সেখানে কি বলা হয়েছে এগুলো দেখেন না। আমি তো মুখে কথা বলছি না, যে সে শুনেছে। মেডিকেল কলেজে নিয়ে গেছে রুগীকে, সে শুনেছে। এই যে নেওয়ার সময়টা পর্যন্ত পুলিশের কাছ থেকে সে কোনো রিপোর্ট পাইল না। এটা কি ভাবা যায়? চিন্তা করা যায় যে আমার পুলিশ কত বড় নির্বিকার, যাকে আমি 24 আওয়ার্স এর জন্য তার কানে দিয়ে রাখছি ওয়্যারলেস, টেলিফোন দিয়ে রাখছি, মোবাইল দিয়ে রাখছি, আর সারাদিন শালার বাচ্চারা হ্যালো 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 করে। কোন ভিআইপি কোন রাস্তাতে যাচ্ছে, ওই সারাদিন হ্যালো হ্যালো করতে থাকে। আরেকটা জাতীয় নেতা উসমান হাদি কোন ছাত্র নেতা না, কোন যুব নেতা না, কোন ইয়াং তরুণ নেতা নয়, সে এখন জাতীয় নেতা পর্যায়ে চলে গেছে। সেই উসমান হাদির উপরে গুলি হয়েছে আর পুলিশ বলবে আমি শুনেছি। তার মানে মনে হয় এই পুলিশরা দায়ী। তার মানে মনে হয় রমনা থানার এই ডিসি আগের থেকে জানতো এই ঘটনাটা ঘটবে, তাহলে সে বলতে পারতো না শুনেছি। সে তাৎক্ষণিক দৌড়ে ওই ঘটনায় যেত। তার অন্যতম দায়িত্ব ছিল, প্রাথমিক অবস্থায় দায়িত্ব ছিল ইউনিফর্মটা পরে 5 মিনিটের মধ্যে দৌড়ে 10 থেকে 15 মিনিটের মধ্যে গিয়া অন দা স্পটে পৌঁছা এবং অন্য সবাইকে ফোন করে দেওয়া যে তোমরা হাসপাতালে যাও, অমুক হাসপাতালে যাও, অমুক রাস্তায় যাও, অমুক আসামি ধরো, সমস্ত থানাকে অ্যালার্ট করে দেওয়া। এবং সিসি ক্যামেরায় যে মোটরসাইকেলটা দেওয়া যাচ্ছে, সেই মোটরসাইকেলটা কার, কি, ক্লোজ সার্কিটটাকে আরো ক্লোজ করো, করে আইডেন্টিফাই করো কে গুলি করেছে। তোমার সিসি ক্যামেরায় তো সেই গুলি দেওয়া লোকটা ধরা পড়েছে, তাহলে তুমি তাৎক্ষণিক সে ব্যবস্থা নাও নাই কেন? তার মানে প্রমাণ হতে যাচ্ছে যে ডিসি এটা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে এই ঘটনার সম্বন্ধে তার ধারণা ছিল এরকম একটা ঘটনা ঘটবে। তাই সে উদাসীন হয়ে বলছে আমি শুনতে পেরেছি। তার কোনো রিয়াকশন নাই, তার কোনো প্রতিক্রিয়া নাই। সে শুনতে পেরেছে এবং লোক সেখানে পাঠিয়েছে, নবাবের বাচ্চা। সে ঢাকার ডিসি, তার দায়িত্ব জনগণকে নিরাপত্তা দেওয়া, আর এই বেটা কি করেছে? লোক পাঠিয়েছে। এই হলো নবাবী, এই হলো তুগলকি আমাদের পুলিশ। ঢাকা মেট্রোপলিটন কমিশনার সাহেবকে অনুরোধ করবো বিষয়টি আপনি দয়া করে আল্লাহর ওয়াস্তে
প্রফেশনালি দেখেন, আপনি পেশাভিত্তিক দেখেন, কোনো দল ব্যক্তির প্রতি আপনি আনুগত্য না দেখিয়ে ঘটনার প্রতি আনুগত্য দেখান। উসমান হাদির মতো একটি জীবন অকালে জ্বলে যাবে, এটা কখনোই বাংলাদেশের মানুষ মেনে নিতে পারবে না। আজকে ডাকসুর বিপি যে প্রতিক্রিয়া জানিয়েছে, আমি সেই প্রতিক্রিয়াকে অভিনন্দন জানাই। হ্যাঁ, আমাদেরকে ঢাকা শহরকে ক্লিন করতে হবে, সেটা যদি ডাকসুর নেতৃত্বে হয় আমি পূর্ণ সমর্থন জানাবো। ঢাকাকে আমরা চাঁদাবাজ মুক্ত করতে চাই, ঢাকাকে আমরা সন্ত্রাস মুক্ত করতে চাই, শুধু ঢাকাকে না সারা বাংলাদেশকে আমরা সন্ত্রাস মুক্ত করতে চাই, চাঁদাবাজ মুক্ত করতে চাই। ছাত্র শিবির যে বক্তব্য দিয়েছে আমি সেই বক্তব্যকে অভিনন্দন জানাই, এই স্পিরিটকে অভিনন্দন জানাই। আমার ছাত্র দলের দুই নেতা যে বক্তব্য দিয়েছে, সভাপতি এবং সেক্রেটারি যে বক্তব্য, তাৎক্ষণিক যে বক্তব্য দিয়েছে, আমি তাদেরকে অভিনন্দন জানাই। এই প্রজন্মকেই আমার দেশটাকে ক্লিন করতে হবে, সন্ত্রাস মুক্ত করতে হবে, এই দুর্নীতিবাজদের হাতে মুক্ত করতে হবে। এইটা তারুণ্যরাই পারবে, তরুণরাই পারবে। এই তরুণরা তাৎক্ষণিকভাবে যে প্রতিক্রিয়া দেখিয়েছেন, এটা অনেক জাতীয় নেতা এখন পর্যন্ত কথা বলতে পারেন নাই। দুর্ভাগ্য, জাতীয় নেতারা এই ব্যাপারে কোনো বলিষ্ঠ পদক্ষেপ নিতে পারেন নাই, কোনো বলিষ্ঠ ব্যবস্থা নিতে পারেন নাই। উসমান হাদির মতো একটি লোককে মসজিদের নামাজ পড়ে এসে নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ হবে, আর আমার স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল সাহেব দুপুরে লাঞ্চ করবেন, ক্ষমতায় থাকবেন। সরি জেনারেল, ইউ হ্যাভ মিজারেবলি ফেইলড। আপনি আপনার দায়িত্ব পালন করতে অত্যন্ত লজ্জাস্করভাবে ব্যর্থ হয়েছেন, অত্যন্ত নিন্দনীয় ভাবে ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতার দায় দায়িত্ব নিয়ে আপনি কি সসম্মানে পদটা আজকে ছেড়ে দিবেন? এদেশে মানুষের অভাব নাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালানোর মতো আপনার যে এফিসিয়েন্সি লোক আমি ডজন বলবো না, শত বলবো না, হাজারে আছে, অনেকে আছেন যারা অনেক ভালোভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই দুঃসময়ে দুর্দিনে নেতৃত্ব দিতে পারবে। আপনার পুলিশ যেখানে বলে আমি শুনেছি, তাতে তো বোঝাই যাচ্ছে আপনার পুলিশ প্রশাসন কতটা উদাসীন। আজকে হাদির মৃত্যু হয়েছে, রাশিদের কথা মতো মৃত্যু হয়েছিলাম জানি না, সরি, যেহেতু লাইফ সাপোর্টে আছেন, কমাতে আছেন, সেখানে সম্ভাবনাটা শতভাগ হয়তো আমরা তাকে ফিরে নাও পেতে পারি। কারণ ডক্টর বলেছেন কমায় আছে, এবং নাকের দিয়ে যদি কানের পাশ দিয়ে গুলি করা হয়, আর সেই গুলি যদি ভিতরের দিকে যায়, পাশ দিয়ে চলে গেলে হয়তো কানটা ছিঁড়ে যেত, তাহলে তো তার অজ্ঞান হওয়ার কথা না। কিন্তু উনি যখন কমায় চলে গেছেন, তার মানে গুলিটা ভিতরে গিয়েছেন, সে অস্ত্রোপচার করা ছাড়া তো বের করানো যাবে না। এবং বলেছেন তাকে কৃত্রিম ভাবে তাকে এখন রক্ষা করা হচ্ছে। আপনারা বলেছেন লাইফ সাপোর্টে আছেন, আমি জানি না সত্য না মিথ্যা, যেহেতু পুনিয়া তুমি বলেছো লাইফ সাপোর্টে আছে, নিশ্চয়ই তুমি যেহেতু বলেছো ব্রেন ডেথ হয়েছে, তোমার কথাটাকে আমি সত্য ধরে নিয়ে বলছি। তাহলে শুধু সময়ও না, আমাদের অপেক্ষা করতে হবে। এখানেও আবার দেশমাতা খালেদা জিয়ার মতো নাটক করা হবে কিনা, এখানেও আবার মেডিকেল কলেজে তাকে শোয়া রেখে জাতিকে শান্ত করার চেষ্টা করা হবে কিনা, হয়তো তাৎক্ষণিক ডেথ নিউজ সারা বাংলাদেশে একটা আগুনের স্ফুলিঙ্গের মতো কাজ করতে পারে, হয়তো নতুন করে আবার বিপ্লব শুরু হয়ে যেতে পারে, আবার নতুন করে জাগরণ তৈরি হয়ে যেতে পারে। যে কথাটা ডাকসুর বিবি বলেছেন, নতুন অভ্যুত্থান শুরু হবে ঢাকা মহানগর ঘিরে, এটাও হয়ে যেতে পারে। কাজে তাৎক্ষণিক যদি এরকম একটা খবর চলে আসে, হৃদয় বিদারক নিউজ যদি বাংলাদেশের মানুষের সামনে চলে আসে, হয়তো তরুণ সমাজ, হয়তো তরুণ জীবন তারা হয়তো মেনে নাও নিতে পারে। উসমান হাদি কোনো দলের না, উসমান হাদি একজন ব্যক্তি, মানুষের বিবেক, জনগণের বিবেক। উসমান হাদি পর্যন্ত কথা বলেছেন, টেলিভিশন টক শোতে বলেছেন, রাজনৈতিক মাঠে মঞ্চে বলেছেন, মতিঝিলের এলাকাতে বলেছেন, সকল বক্তব্য প্রতিটা মানুষ সাদরে গ্রহণ করেছে। উসমান হাদিকে তার আগামী দিনের নেতৃত্বের কোটায় বসিয়েছেন, এটা উসমান হাদির অ্যাচিভমেন্ট ছিল। আজকে কোনো একটি তৃতীয় পক্ষ দেশে একটা বিশৃঙ্খলা লাগানোর জন্য গুপ্ত বাহিনী হত্যাটা করিয়েছে। এখানে আমি বিশ্বাস করার মতো কোনো উপাদান আমার কাছে নাই, এবং আমি ক্রিটিক্যালি অ্যানালাইসিস করলেও আমি দেখতে পাই যে মির্জা আব্বাসের এখানে এই ঘাতক বাহিনী পাঠানোর কোনো কারণ নাই, কোনো যুক্তি নাই, কারণ এই দায়িত্ব তার কাঁধে পড়বে। এখানে তৃতীয় পক্ষ দুইটি পক্ষকে ঘায়েল করে অন্য কোনো পক্ষ বা সরকারকে সুবিধা করে দেওয়ার জন্য, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, প্রার্থীদেরকে নিরুৎসাহিত করার জন্য, নির্বাচনে স্বতঃস্ফূর্ত যাতে কেউ আগে না যায়, তাই তৃতীয় কোনো শক্তিকে, তৃতীয় কোনো পক্ষকে সুযোগ করা দেওয়ার জন্য তৃতীয় পক্ষের কোনো গুপ্ত বাহিনী এই হত্যার সঙ্গে জড়িত। জানি, স্পষ্ট করে তাদের নাম বললে আমিও তাদের শিকারে পরিণত হতে পারি। তারপরেও বলবো, এটার সঙ্গে বিএনপি জড়িত নয়, এটার সঙ্গে জামাত ইসলাম জড়িত নয়, এটার সঙ্গে ছাত্র শিবির জড়িত নয়, এটার সঙ্গে এনসিপি জড়িত নয়, এটার সঙ্গে হাদিত্ব কোনো দলে নাই, সে স্বতন্ত্র প্রার্থী। এটার সঙ্গে একটি গুপ্ত বাহিনী জড়িত। এই গুপ্ত বাহিনী বাংলাদেশ সৃষ্টি হয়েছে, তাদের কাছে প্রচুর অস্ত্র আছে। তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের ফ্রন্ট লাইন না, তারা না বিএনপির ফ্রন্ট লাইন, না জামাত ইসলামের ফ্রন্ট লাইন, না তারা শিবিরের ফ্রন্ট লাইন, না তারা ছাত্র দলের ফ্রন্ট লাইন, না তারা এনসিবির ফ্রন্ট লাইন, না তারা বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্রদের ফ্রন্ট লাইন। এটা একটা গুপ্ত বাহিনী, যারা এই দেশের
রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, এদেশের রাজনীতিকে তাদের অস্ত্রের কাছে জিম্মি রাখার চেষ্টা করছে, সেই গুপ্ত বাহিনী কাজটা করেছে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, দেশের মানুষকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া, মানুষের উদ্বেগ, মানুষের শঙ্কা, মানুষের ভয়, ভীতি বাড়িয়ে দেওয়ার জন্য, নির্বাচনে পরিবেশটাকে চ্যালেঞ্জ করে ফেলার জন্য একটি অত্যন্ত চিহ্নিত গুপ্ত বাহিনী, যার পিছনে প্রশাসনের হাত রয়েছে। আমি এটার জন্য সরাসরি দায়ী করবো প্রশাসনকে। ডক্টর ইউনূস কিন্তু প্রশাসনে অনেক কিছু তার নিয়ন্ত্রণে নাই। Dr. Yunus is an innocent gentleman. He may be very big graded player. He may be high staked player. But সব খেলা তো সব তুরুপের তাস ওনার হাতে নাই। ওনার উইদিন দি গভর্নমেন্ট, ওনার আরো গভর্নমেন্ট তৈরি হয়ে গেছে। উপদেষ্টা মন্ডলীর মধ্যে আরো উপদেষ্টা মন্ডলী তৈরি হয়ে গেছে। অনেকগুলো সাব গ্রুপ তৈরি হয়ে গেছে, যার নিয়ন্ত্রণ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের হাতে নাই। এখানে এমন একটি গুপ্ত ঘাতক সরকারের কোনো না কোনো মদতে এখানে আছে। আমরা যে কোনো সময় দেখি নির্বাচনের ঘোষণা হওয়ার প্রথম শর্তই হলো 5 থেকে 7 দিন অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য সারা দেশব্যাপী একটি সাঁড়াশি অভিযান চালানো হয়। কিন্তু এইবার আমরা 1 মাসের বেশি সময় পেয়েছি তফসিল ঘোষণা করার থেকে নিয়ে চূড়ান্ত তারিখ দেওয়া পর্যন্ত 21শে জানুয়ারি পর্যন্ত আমরা 1 মাসেরও বেশি সময় পেয়েছি। অথচ আমরা একটা দিনের জন্য সাঁড়াশি অভিযান চালানোর কোন রকম আলামত দেখতে পেলাম না আজ পর্যন্ত। যদি এরকম একটা ঘোষণা থাকতো যে আজ থেকে সারা বাংলাদেশে সাঁড়াশি অভিযান নামবে, পুলিশ প্রশাসন সেনাবাহিনী তো মাঠে আছে, তাহলে কিন্তু আজকের এই দিনে ঢাকার বিজয়নগর এলাকাতে পিস্তল নিয়ে প্রকাশ্যে ঘোরার মতো সাহস কেউ পাইতো না। এটা উচিত ছিল গতকালকে নির্বাচনের তফসিল ঘোষণা পরপরই একটা ঘোষণা আসা যে আগামী 1 সপ্তাহ সারা বাংলাদেশে অবৈধ উদ্ধার ও সন্ত্রাসী বা দুষ্কৃতিকারীদেরকে ধরার জন্য একটা ব্যাপক সাঁড়াশি অভিযান চালানো হবে। এটাই ছিল অত্যন্ত আশাবাদী বা গ্রহণযোগ্য একটা পদক্ষেপ। কিন্তু ডক্টর ইউনূস সাহেব কে বা কারা আপনাকে বুঝিয়েছে আমরা জানি না, তবে যারাই বুঝিয়েছে তারা সৎ উদ্দেশ্য নিয়ে বুঝে নাই, তারা তাদের হীন উদ্দেশ্যে আপনাকে এই জিনিসটাকে ইগনোর করতে বলেছে। এটার জন্য আমার বন্ধু, আমার প্রিয় সাবেক সহকর্মী লেফটেন্যান্ট জেনারেল সাহেবকে আমি বলবো, আপনার আইকিউর বাইরে ঘটনা ঘটে গেছে। আপনি তো নিজেও জানেন যে আপনি কোন লেভেলের আইকিউ, এটা আপনার কিন্তু হিসাবের বাইরে চলে গেছে স্যার। স্যার আপনি অসন্তুষ্ট হতে পারেন, আপনি জুনিয়র, তারপর স্যার বলছি এই জন্য যেহেতু আপনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সার্ভিস লাইফে আপনার জুনিয়র, কিন্তু আপনি তখন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা আপনার আইকিউর উপরে স্যার। আপনি বুঝতে পারেন না যে নির্বাচন তফসিল ঘোষণা করার পরে সবচেয়ে তৎপর যে বাহিনীটি হতে হয় সেটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সবচেয়ে বেশি মাঠে নামে নেমে যেতে হয় সেটা হচ্ছে পুলিশকে এবং স্থানীয় প্রশাসনকে। একযোগে সবাই মাঠে নেমে এই সন্ত্রাসীদের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে হয়, যাতে তারা প্রকাশ্যেও অবৈধ অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতে না পারে। যদি এরকম একটা পদক্ষেপ আপনি নিতেন, তাহলে আজকে এই হাদির মতো একজন উদীয়মান তরুণ নেতার করুণ পরিণতি আমাদের দেখতে হতো না। এটা ব্যর্থতা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়। যদি ব্যক্তিগতভাবে কাউকে দায়ী করতে হয় একমাত্র আপনি। হয়তো আপনি আমাকে অসন্তুষ্ট হতে পারেন, হয়তো আপনি পুলিশ বাহিনী আমাকে বিরুদ্ধে লেলিয়ে দিতে পারেন, হয়তো আমাকে আগামীকাল বা আজকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে নিয়ে যেতে পারেন, হয়তো আমার বেল বন্ধ করে দিয়ে আমাকে জেলে আটকে রাখতে পারেন, কিন্তু বাস্তবতাটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি দারুণভাবে ব্যর্থ হয়েছেন। উসমান হাদির মতো একজন উচ্চ মার্কের উচ্চ শ্রেণীর একটা হাই গ্রেড রেড অ্যালার্ট নেতার গায়ে গুলি পড়বে, এটা মেনে নেওয়া যায় না, কোন অবস্থাতে মেনে নেওয়া যায় না। সবাই মেনে নিল, আমি এই ক্ষুদ্র একজন হিসেবে বলছি আমি মেনে নিব না, এবং এই জন্য আমি প্রশাসনকে দায়ী করব। যে কোনো কারণে আমি যে কোনো মূল্যে আমি বর্তমান প্রশাসনকে এই উসমান হাদির উপরে গুলির জন্য দায়ী করব। একমাত্র দায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, একমাত্র দায়ী আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা। তাকে জবাব দিতে হবে, তাকে বলতে হবে কেন দিনের বেলায়, প্রকাশ্যে দিনের বেলায় দুপুর 12টা 1টা 2টার মধ্যে 2টার সময় যা নামাজ শেষ হয়, নামাজের পরে 2টা থেকে 2:15 মধ্যে এই গুলিটা হয়েছে কেন হলো, এবং 2:15 হয়েছে আমরা 2:50 জানতে পেরেছি যখন এটা গিয়েছে, সকল পত্র পত্রিকায় চলে আসছে, সবাই জানতে পেরেছে। আর ঢাকা ডিসি, রমনার ডিসি জানতে পারে নাই, উনি শুনতে পেরেছেন। এটা মেনে নেওয়া যায় না। আমি এক্ষুনি তাৎক্ষণিকভাবে এই উসমান এই ডিসির বিরুদ্ধে ব্যবস্থা চাই, অনতি বিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এটা আমার দাবি থাকবে আপনাদের কাছে। না, স্বরাষ্ট্র উপদেষ্টার উপরে তো কোনো উপদেষ্টা নাই। স্বরাষ্ট্র উপদেষ্টাই তো উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাই তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে, প্রধান উপদেষ্টা দেখবেন না। প্রধান উপদেষ্টা কালেকটিভলি দেখবেন। উনি যদি ওনাকে সমস্যাটা না বলে থাকেন তাহলে উনি কি করে দেখবেন? ওনাকে তো বলতে হবে আমার এই সমস্যা। তাছাড়া তুমি পত্র পত্রিকায় লেখা হচ্ছে, সবাই বলছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোতে অস্ত্রাগারে ভরে ফেলা হয়েছে।
আজকে যে ডাকসুর বিপির যে বক্তব্য দেওয়া তাতে পরিষ্কার হয়ে গেছে সে সেখান থেকে ক্লিন অপারেশন চালাবে। তার মানে সে যদি চালাইতে পারে তাহলে অস্ত্রগুলোর সোর্স কোথায়? এটা তো প্রকাশ হয়ে গেল। শুধু আমি বলি না, অনেক ব্যাপারে বলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোথায় অস্ত্র আছে এবং সকল হলগুলোতে প্রচুর পরিমাণে অস্ত্র আছে। তুমিও আলোচনা করেছো অতীতে, তুমিও স্পষ্ট করে বলেছো যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো হলগুলো এখন একটা অস্ত্রাগারে পরিণত হয়ে গেছে। এখানে প্রচুর অস্ত্র আছে যা হয়তো কোনো ক্যান্টনমেন্টে এত অস্ত্র নাই, পুলিশ থানা তো দূরের কথা। এমন অস্ত্রের কথা বলা হচ্ছে এবং এই যে স্নাইপারের কথা বললা, গ্রেনেডের কথা বললা, আরো অনেক অস্ত্র আছে। এই যে পিস্তল গুলো তো খেলনা হয়ে গেছে এখন, যে কেউ পিস্তল নিয়ে ঘুরতেছে। আচ্ছা, কতটুকু কাছের থেকে পিস্তল একটা গুলি কানে লাগাইতে পারে? কানে গুলি করা মানে কত বড় স্নাইপার শুটার হতে পারে? সে কতগুলো অভ্যর্থ শুটার, অর্থাৎ কিভাবে সে প্র্যাকটিস করতেছে, প্র্যাকটিস করার গ্রাউন্ডটা কোথায়? এই পিস্তল প্র্যাকটিস করার গ্রাউন্ডটা কোথায় পাচ্ছে? তার মানে বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছাড়া আর তো কোথাও এগুলি প্র্যাকটিস করার কোনো জায়গা নাই। আমাদের হলগুলোতে একটা দুর্গের মতো বানানো হয়, একটা দুইটা গেট থাকে, ভিতরে কেউ ঢুকতে পারে না, বেরোতে পারে না। সেখানে তো দুর্গের মতো সেগুলো বানানো হয়। কাজে এগুলোকে তো আপনাকে দেখতে হবে, এগুলোকে বুঝতে হবে। এগুলো স্বরাষ্ট্রমন্ত্রীর দায় তো এড়াতে পারবে না। স্বরাষ্ট্রমন্ত্রীর দায় প্রধান উপদেষ্টার দায় নয়। স্বরাষ্ট্রমন্ত্রী যদি রিপোর্ট করতেন, যদি উনি রিপোর্টটা যদি অমান্য করতেন, রিপোর্টটা যদি কগনিজেন্সে প্রধান উপদেষ্টা না নিতেন, তাহলে আমরা প্রধান উপদেষ্টাকে দায়ী করতাম। প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত দিতেন, সেই সিদ্ধান্ত যদি অন্যান্য উপদেষ্টারা মান্য না করতেন, সমর্থন না করতেন, তাহলে আমরা অন্য উপদেষ্টাদেরকে দায়ী করতাম। এখানে বন পরিবেশের উপদেষ্টা কি দায়? সে তো এই নিরাপত্তা নিয়ে স্পাইংগিরি করার দায়িত্ব তার না। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তো সারাদিনের কাজই হলো সারা বাংলাদেশে কোথায় কি হচ্ছে না হচ্ছে। তিনি তো কয়েকদিন আগেও বললেন যে আমরা আড়ি পাতবো, আমরা মানুষের কে কোথায় কি করছে আমরা শুনবো। তো উনি তো আড়ি পাতবেন বলেছেন, তা আড়ি পাতলেন না কেন? ওনাকে কে বাধা দিয়েছে আড়ি পাতার জন্য? তাহলে কারা বাধা দিয়েছে তাদের নাম বলেন। উনি তো ৩-৪ দিন আগে বলেছেন যে আমি প্রয়োজনে আড়ি পাতবো, আমি অবজারভেশনে নিয়ে আসবো, দরকার পড়লে আপনাদের কথাবার্তাকে আমরা মনিটর করব। উনি তো বলেছেন। তাহলে সেগুলা কেন করা হলো না? কেন আজকে উসমান হাদির মতো একটা উদীয়মান তরুণ নেতাকে এরকম পরিণতি লাভ করতে পারবে? বলেন আপনি, উসমান হাদি মতো একটা প্রসপেক্টাস ইয়াং ম্যান দেখান তো আজকে। সে তো কোনো রাজনীতির স্পন্সর না, কোন রাজনৈতিক দলের স্পন্সর না। সে দেশ, জনগণ, বাংলাদেশের পক্ষে কথা বলছে, পরিষ্কারভাবে কথা বলছে, বলিষ্ঠভাবে কথা বলছে। তাহলে উসমান হাদির উপর আঘাত করলো কে? উসমান হাদির উপরে আঘাত করে এটা কি কার বিরুদ্ধে যাবে? উসমান হাদিকে আঘাত করা মানে বিএনপির বিরুদ্ধে যাবে। উসমান হাদিকে আঘাত করা মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যাবে। তাহলে আওয়ামী লীগ বা বিএনপি কেন তাকে আঘাত করবে? তারা তো সবাই জানে উসমান হাদির উপর আক্রমণ করলে, তার উপরে কোনো কিছু হলে এটা বিএনপির বিপক্ষে যাবে, এটা আওয়ামী লীগের বিপক্ষে যাবে।